আজকের ভিডিওটিতে আমরা জানবো তড়িৎ চুম্বকত্ব অধ্যায়ের চৌম্বকের উপর প্রবাহের ক্রিয়া সম্বন্ধিত বিভিন্ন বিষয়গুলি সম্বন্ধে। এখন তড়িৎবাহী পরিবাহীর পাশে কোনো একটি বিন্দুতে যদি একটি আধানকে স্থির অবস্থায় রাখা হয়, তাহলে এই তড়িৎ প্রবাহের ফলে এই কিউ আধানের উপর কোনো প্রকারের বল ক্রিয়া করে না, অর্থাৎ এই পরিবাহী তারটি নিস্তড়িত অবস্থায় থাকে এবং এর আশেপাশে কোনো প্রকারের তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় না। যদি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হতো তাহলে এই কিউ আধানের উপর একটি বল ক্রিয়া করতো তড়িৎ ক্ষেত্রের জন্য। যেহেতু এখানে বল ক্রিয়া করছে না, তাহলে এই তড়িৎ প্রবাহের জন্য কোনো প্রকারের তড়িৎ ক্ষেত্র এই তড়িৎ পরিবাহী তারের আশেপাশে সৃষ্টি হয় না। এবার যখন প্লাস কিউ আধানটিকে ভি গতিবেগে সমান্তরালে প্রক্ষেপ করা হয়, তখন এই প্লাস কিউ আধানটি সমান্তরাল ভাবে না এগিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে আধানটি পরিবাহীর দিকে অগ্রসর হয়। অর্থাৎ এখানে একটি বল ক্রিয়া করছে, যা আধানটি যখন গতিশীল তখনই ক্রিয়া করছে এবং তার ফলে আধানটি সঙ্গে সঙ্গে সামনের দিকে এগিয়ে না গিয়ে পরিবাহী তারের দিকে অগ্রসর হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যখনই আধানটি গতিশীল হলো, আধানটি সঙ্গে সঙ্গে পরিবাহী তারের দিকে বিক্ষিপ্ত হলো। তাহলে আগে আমরা দেখেছিলাম যখন আধানটি স্থির ছিল তখন সেটির উপর কোনো প্রকারের বল ক্রিয়া করছিল না, অর্থাৎ সেখান থেকে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছিলাম যে তড়িৎ ক্ষেত্র এখানে কোনো ধরনের সৃষ্টি হয়নি। তাহলে এক্ষেত্রে এমন একটি বল সৃষ্টি হয়েছে যা শুধুমাত্র আধানটি যখন গতিশীল তখনই ক্রিয়া করছে, অর্থাৎ একটি নতুন ধরনের বল ক্ষেত্র উৎপন্ন হয়েছে যা শুধুমাত্র গতিশীল আধানের উপর বল প্রয়োগ করে এবং এই বল ক্ষেত্রটিকেই চৌম্বক ক্ষেত্র নামে অভিহিত করা হয়। এবং তড়িৎ ক্ষেত্রকে যেমন ই ভেক্টর দ্বারা সূচিত করা হয়, ঠিক সেই রকমই চৌম্বক ক্ষেত্রকে বি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যখনই কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয়, তার আশেপাশে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, সেখানে কোনো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় না। এবং এটিকেই পরীক্ষার দ্বারা প্রমাণ করেন 1820 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওরস্টেড। তো এই পরীক্ষাটি করবার জন্য বিজ্ঞানী ওরস্টেড একটি চুম্বক শলাকা নিয়ে তার উপরে একটি পরিবাহী তার নিয়ে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করেন এবং তিনি দেখেন তড়িৎ প্রবাহ হওয়ার সঙ্গে সঙ্গেই চুম্বক শলাকাটির বিক্ষেপ ঘটে এবং চুম্বক শলাকাটি পরিবাহী তারের সঙ্গে সমকোণে বিন্যস্ত হওয়ার চেষ্টা করে। এরপরে তড়িৎ প্রবাহের অভিমুখ তিনি বিপরীত দিকে করেন, অর্থাৎ যেদিকে আগে তড়িৎ প্রবাহ হচ্ছিল তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ পাঠান এবং তিনি দেখেন যে চৌম্বক শলাকার বিক্ষেপ আগে যেদিকে হয়েছিল ঠিক তার বিপরীত দিকে হচ্ছে। এক্ষেত্রেও চুম্বক শলাকাটি পরিবাহী তারের সঙ্গে সমকোণে বিন্যস্ত হওয়ার চেষ্টা করছে। এরপরে তিনি তড়িৎ প্রবাহ সর্বপ্রথমে যেদিকে চালনা করেছিলেন সেই দিকেই চালনা করেন, কিন্তু তড়িৎ পরিবাহী তারটিকে চুম্বক শলাকার নিচে নিয়ে আসেন এবং তিনি দেখেন যে প্রথমে যেদিকে চুম্বক শলাকাটি বিক্ষিপ্ত হচ্ছিল এখানে ঠিক তার বিপরীত দিকে বিক্ষিপ্ত হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে তড়িৎ পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যখনই হচ্ছে চুম্বক শলাকাগুলি বিক্ষেপ ঘটছে, অর্থাৎ চুম্বক শলাকার আশেপাশে একটি চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে যা চুম্বক শলাকাকে বিক্ষিপ্ত করছে। তাহলে এখান থেকে এটি স্পষ্ট হয়ে যায় যে তড়িৎ পরিবাহী তারের আশেপাশে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এবং চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখ দুটি বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর হচ্ছে চৌম্বক শলাকা ও পরিবাহী তারের আপেক্ষিক অবস্থানের উপর, অর্থাৎ পরিবাহী তারটি চুম্বক শলাকার উপরে আছে না নিচে আছে তার উপর। এছাড়া নির্ভর করে তড়িৎ প্রবাহের অভিমুখের উপর, অর্থাৎ কোন দিক থেকে তড়িৎ প্রবাহ হচ্ছে তার উপর। তাহলে এখন আমরা জানতে পারলাম যে তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলেই তার আশেপাশে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, যার ফলে যে কোনো চুম্বক শলাকার বিক্ষেপ ঘটবে। এখন এই চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে ঘটবে তা জানার জন্য সবসময় পরীক্ষা করা সম্ভব নয়। তাহলে আমাদের একটি সুনির্দিষ্ট নিয়ম দরকার, যা থেকে আমরা বলে দিতে পারি যে চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে ঘটবে। তো এই ধরনেরই একটি নিয়ম হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, যা থেকে আমরা বলে দিতে পারবো যে তড়িৎ প্রবাহের ফলে
চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে হবে? এই নিয়ম অনুযায়ী ধরো একটি কোনো তড়িৎ পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এবং তার নিচে একটি চুম্বক শলাকা রাখা আছে। তাহলে একজন ব্যক্তি এই তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটবে এবং তার মুখ হবে চুম্বক শলাকার দিকে, এবং এই অবস্থায় ওই ব্যক্তির বাঁ হাত যেদিকে থাকবে সেই দিকে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ ঘটবে। তাহলে এক্ষেত্রে ব্যক্তির বাঁ হাত আছে এই দিকে, তাহলে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ ঘটবে এইভাবে। আবার তড়িৎ প্রবাহের অভিমুখ যদি এই দিকে হয় এবং চুম্বক শলাকাটি তড়িৎ পরিবাহী তারের উপরে থাকে, তাহলেও এই ব্যক্তি এমন ভাবে সাঁতার কাটবে, তার সাঁতার কাটার অভিমুখ হবে তড়িৎ প্রবাহের দিকে এবং তার মুখ থাকবে চুম্বক শলাকার দিকে। তাহলে এক্ষেত্রে এই ব্যক্তি এইভাবে সাঁতার কাটবে এবং তার বাঁ হাত থাকবে এই দিকে, তাহলে এক্ষেত্রেও চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ ঘটবে এই দিকে। তাহলে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি হচ্ছে যে ব্যক্তি যদি চুম্বক শলাকার দিকে মুখ করে তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটে, তাহলে লোকটির বাঁ হাত যেদিকে সেই দিকে চুম্বকটির উত্তর মেরুর বিক্ষেপ হবে। এছাড়াও আরেকটি নিয়ম আছে, সেটি হচ্ছে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম বা ওরস্টেডের নিয়ম। এই নিয়ম অনুসারে ধরো একটি তড়িৎ পরিবাহী তারের মধ্যে দিয়ে এই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে এবং তার নিচে একটি চুম্বক শলাকা রাখা আছে। এক্ষেত্রে ডান হাতের 4টি আঙুলকে একসঙ্গে তড়িৎ প্রবাহের অভিমুখে রাখতে হবে এবং হাতের তালুকে এমন ভাবে রাখতে হবে যাতে হাতের তালু ও চুম্বক শলাকার মাঝে তড়িৎ পরিবাহী তারটি থাকে। এমতো অবস্থায় ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ অর্থাৎ বুড়ো আঙুলটি যেই দিকে থাকবে সেই দিকে চুম্বক শলাকার বিক্ষেপ ঘটবে। তো এক্ষেত্রে এই দিকে বুড়ো আঙুলটি আছে, তাহলে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ এই দিকে ঘটবে। আবার যদি তড়িৎ প্রবাহের অভিমুখ এই দিক থেকে এই দিকে হয়, তাহলে ডান হাতের 4টি আঙুল এই দিকে থাকবে এবং এক্ষেত্রে বুড়ো আঙুলটি থাকবে এই দিকে, তাহলে এক্ষেত্রে উত্তর মেরুর বিক্ষেপ ঘটবে এই দিকে। তাহলে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়মটি হচ্ছে যে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ ছাড়া বাকি 4টি আঙুলকে একসঙ্গে করে এমন ভাবে ধরতে হবে যাতে হাতের তালু ও চুম্বকের মাঝে তড়িৎবাহী তারটি থাকে। এই অবস্থায় ওই 4টি আঙুল তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করবে এবং চুম্বকের উত্তর মেরুর বিক্ষেপ হবে বৃদ্ধাঙ্গুষ্ঠের দিকে অর্থাৎ বুড়ো আঙুলের দিকে। তাহলে আমরা তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হওয়ার ফলে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে হবে এই দুটি নিয়মের সাহায্যে জানতে পারবো। এখন যখনই তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয়, একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় এবং সেই চৌম্বক ক্ষেত্রকে বোঝানোর জন্য একটি কাল্পনিক রেখার সাহায্য নেওয়া হয়, সেটিকে বলা হয় চৌম্বক বলরেখা। এবার আমরা সেটি সম্বন্ধে জানবো। কোন চৌম্বকের চৌম্বক ক্ষেত্র বলতে বোঝায় যে চুম্বকটির চারিদিকে যে অঞ্চল পর্যন্ত চুম্বকটির প্রভাব অনুভূত হয়, অর্থাৎ আকর্ষণ ক্ষমতা ও বিকর্ষণ ক্ষমতা অনুভূত হয়। তত্ত্বগতভাবে এই প্রভাব অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যে একটি অঞ্চলের পর চুম্বকটির আকর্ষণ ক্ষমতা ও বিকর্ষণ ক্ষমতা খুব একটা অনুভূত হয় না এবং সেটিকে কার্যক্ষেত্রে চুম্বকের চৌম্বক ক্ষেত্র হিসাবে ধরা হয়। এবং এই চৌম্বক ক্ষেত্রকে বোঝানোর জন্য একটি কাল্পনিক রেখার সাহায্য নেওয়া হয়, যা হচ্ছে চৌম্বক বলরেখা। এবং এই চৌম্বক বলরেখার ধর্ম হচ্ছে যে উত্তর মেরু থেকে সৃষ্টি হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে এবং চুম্বকের মধ্যে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পর্যন্ত বিস্তৃত। এবং এই বলরেখার উপর যে কোনো বিন্দুতে স্পর্শক টানলে স্পর্শকের অভিমুখী হচ্ছে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। তাহলে যে কোনো দুটি বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না, কারণ যদি ছেদ করে তাহলে সেই বিন্দুতে স্পর্শকের অভিমুখ হবে ভিন্ন ভিন্ন, অর্থাৎ একই বিন্দুতে দুটি স্পর্শক টানা যাবে এবং একই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দুটি অভিমুখ থাকতে পারে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দুটি বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। এছাড়াও চৌম্বক বলরেখা নির্দেশ করে চৌম্বক ক্ষেত্রের কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কতটা দুর্বল বা কতটা শক্তিশালী।
এর জন্য চৌম্বক ক্ষেত্রের অবিলম্বে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যত পরিমাণ বলরেখা যাবে তার সংখ্যার উপর এই চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য নির্ভর করে। যেমন এখানে একক ক্ষেত্রফল অঙ্কন করলে একটি মাত্র বলরেখা যদি যায় তাহলে এখানে সংখ্যা ঘনত্ব হচ্ছে 1। আবার যদি একক ক্ষেত্রফল এখানে অঙ্কন করলে এর মধ্যে দিয়ে দুটি বলরেখা যাচ্ছে তাহলে সংখ্যা ঘনত্ব হচ্ছে 2। তাহলে এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য এক্ষেত্রের তুলনায় বেশি, অর্থাৎ এখানে চৌম্বক ক্ষেত্র অপেক্ষাকৃত দুর্বল আর এখানে চৌম্বক ক্ষেত্র অপেক্ষাকৃত শক্তিশালী। তাহলে যেহেতু তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হওয়ার ফলেই তার আশেপাশে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, তাহলে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের চৌম্বক প্রাবল্য বেশি আর কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কম তা জানার জন্য চৌম্বক বলরেখা অঙ্কন করতে হবে। এখন এই চৌম্বক বলরেখাগুলির অভিমুখ কোন দিকে হবে তা জানার জন্য দুটি নিয়ম আছে। প্রথম নিয়মটি হচ্ছে ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম। এই নিয়ম অনুসারে কোন তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যেদিকে হচ্ছে সেই দিকে একটি ডান পাকের স্ক্রু চালনা করার সময় বুড়ো আঙুলটি যেদিকে ঘোরে সেই দিকে বলরেখাগুলির অভিমুখ নির্দেশ করে। অর্থাৎ এক্ষেত্রে তড়িৎ প্রবাহের অভিমুখ এই দিকে, তাহলে স্ক্রুটিকে এই দিকে চালনা করতে হবে, তাহলে এই দিকে স্ক্রুটিকে ঘোরাতে হবে, অর্থাৎ বুড়ো আঙুলটি এইভাবে ঘুরবে, অর্থাৎ বলরেখাগুলি এইভাবে উৎপন্ন হবে বা বলরেখাগুলির অভিমুখ হবে এই দিক থেকে এই দিকে। তাহলে ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়মটি হচ্ছে কোন তড়িৎবাহী তারের প্রবাহের অভিমুখ বরাবর একটি ডান পাকের স্ক্রু চালনা করার সময় বৃদ্ধাঙ্গুষ্ঠ যেদিকে ঘুরে সেই দিকেই বলরেখার অভিমুখ নির্দেশ করে। এছাড়াও আরেকটি নিয়ম হচ্ছে ডান হাতের মুষ্টি নিয়ম। এই নিয়ম অনুসারে কোন তড়িৎবাহী তারকে ডান হাতের মুঠোয় ধরে বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে তাহলে অন্য আঙুলগুলির দিক যেদিকে থাকে সেই দিকই হচ্ছে চৌম্বক বলরেখার অভিমুখ। তাহলে এক্ষেত্রে বুড়ো আঙুলটি তড়িৎ প্রবাহের অভিমুখে আছে এবং অন্য আঙুলগুলি এই দিকে নির্দেশ করছে, তাহলে চৌম্বক বলরেখার অভিমুখ হবে এই দিকে। তাহলে ডান হাতের মুষ্টি নিয়মটি হচ্ছে কোন তড়িৎবাহী তারকে ডান হাতের মুঠোয় ধরে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ দেখানো হবে, তবে অন্য আঙুলগুলি চৌম্বক বলরেখার অভিমুখ নির্দেশ করবে।